হচ্ছে ফ্রিজার বানানো আছে, খুবই ঠান্ডা। বাসে করে হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে ফুকেট পর্যন্ত পৌঁছাই। আর ফুকেটে পৌঁছানোর পর আমার হোস্টেলে এসে যখন আমি প্রচণ্ড টায়ার্ড ক্ষুধার্ত হোস্টেলে আসি হচ্ছে একটু ফ্রেশ হওয়ার জন্য, ব্যাগ রাখার জন্য, বাট দেখি যে পুরো হোস্টেলের গেট বন্ধ এবং একটা মানুষজনও নাই। অনেকক্ষণ ধরে নক করছি, চিৎকার করছি, কেউ নাই। পরে এগোটাকে হচ্ছে টেক্সট করলাম, ওদেরকে ফোন দিলাম, কেউ ফোন ধরতেছে না। পরে যেটা বুঝতে পারলাম, ওরা একজন আসলো, সেটা হচ্ছে ওরা রাতে যেহেতু কেউ এখানে থাকে না, সো ওরা একটা বক্সের মধ্যে একটা কোড দিয়ে, কোডটা হচ্ছে ওরা আমাকে মেল করেছিল, সেই কোড চাপলে বক্সের ভিতর থেকে চাবিটা বের হয়ে আসতো। সো ওই চাবি নিয়ে তখন আমি রুমের ভিতরে ঢুকতে পারতাম, কোনো মানুষকে লাগতো না আসলে। সেটা খুব ইন্টারেস্টিং, খুব একটা ধরা খাইছি আর কি, মজা হয়েছে। আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম। যাকের পরে আমি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করা হচ্ছে খুবই চিপের মধ্যে, লাইক 40 বাথের মধ্যে আমার খাওয়া হয়ে যায় একটা রেস্টুরেন্টে এখানে। এই তো, আর কিছু করার নেই, ঘুমে যাব আজকের মতো। কালকে এই হোস্টেলটা চেঞ্জ করব, অন্য একটা হোস্টেলে যাব, লাভডি পুকেট নামে একটা হোস্টেলে। সো কালকে কথা হবে, টাটা। সকালবেলার ফুকেটের পাতং এখনও ওইভাবে জায়গায় ওঠে নাই। পুরো শহরটার শেপটা বোঝা যাচ্ছে, বাট এইখানে রাতের বেলা পুরো ভ্যাস হচ্ছে চেঞ্জ হয়ে যায়। আর বিচে হচ্ছে মানুষজন আছে, কিছু হাঁটাহাঁটি করছে। সমুদ্র একই কক্সবাজারের মতোই, বাট কক্সবাজারের সমুদ্র যেমন উন্মুক্ত, এখানে হচ্ছে কিছু পাহাড় আছে, সমুদ্র ঘেঁষে আর কিছু বিল্ডিং আছে, সেটা একটু আলাদা সৌন্দর্য যোগ করছে। আইল্যান্ডের সিটি যেরকম হয় সাধারণত অন্যান্য শহরগুলোতে, যদিও অনেক বেশি শহর আবার ঘোরা নাই, এটা সেরকমই খুবই গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর ফরেনার ট্যুরিস্ট। সো এইটাই হয়তো এটাকে আলাদাভাবে একটা কি বলবো সবার পছন্দের জায়গা বানিয়ে ফেলেছে, বিশেষ করে বাংলাদেশি এবং এশিয়ান মানুষদের কাছে। ঘণ্টাখানেকের মধ্যে হচ্ছে আমার এই হোস্টেল চেঞ্জ করে আরেকটা হোস্টেলে মুভ করতে হবে, কারণ এদিকে 11টার সময় হচ্ছে চেক আউট টাইম, আর যে হোস্টেলে মুভ করবো সেখানে চেক ইন টাইম হচ্ছে প্রায় 2টা-3টা। সো এই 2 ঘন্টা আমাকে হচ্ছে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে হবে। সো শেষ পর্যন্ত হচ্ছে আমার হোস্টেল লাভডি পুকেট এটা চেক ইন করতে পারছি, এবং এটা মূলত বাঙ্ক বেডের মিক্সড ডরমেটরি। সো আপাতত মনে হয় কেউ নাই, সেজন্য ব্লগ করা যাচ্ছে। আর অনেক কিছু দিছে ওরা, যেমন হচ্ছে স্পিন করতে বলছিল, সেখানে আমি একটা হচ্ছে ককটেল জিতছি। প্রথমবার স্পিন করে কিছুই পাই নাই, সো আবার স্পিন করতে দিছে, এরপর ওরা ওয়েলকাম ড্রিঙ্কের টোকেন দিছে। সো সেটেল হই, পরে হচ্ছে কি হয়, লেটস সি। আর চ্যাটজিপিটির মতে আমার আজকে কোথাও দূরে যাওয়া উচিত না, আজকে রেস্ট নেওয়া উচিত। সো আমি ওল্ড টাউনে যাচ্ছি না, বাট এখানে সম্ভবত কালিম নামে একটা বিচ আছে, এবং এটা ফুকেট ভিউ পয়েন্ট বা পাতুং ভিউ পয়েন্ট কিছু একটা আছে, সেই পর্যন্ত যাওয়ার কথা বলতেছে। বাট আমি বের হয়েছি, আমি জানি না যে দুপুরের খাওয়ার আগ পর্যন্ত কতটুকু হাঁটতে পারবো, এবং রোদ মাথাও ঘুরাইতে পারে। প্রচণ্ড রোদে বিচে হাঁটা যাচ্ছে না। তো একটা লাভডি পুকেট আমার হোস্টেলের পাশে একটা হচ্ছে ফুড কোর্টের মতো জায়গা আছে, এখানে খেতে আসছি। এত আইটেম খাই, কোনটা খাবো, কোনটা খেলে মনে হবে যে অন্যটা কেন খেলাম না, অন্যটা খেলে কেন মনে হবে অন্যটা কেন খেলাম না, খুবই কনফিউজিং। আবার একটু প্রাইসের দিকেও খেয়াল রাখা। সব মিলে একটা স্যুপ অর্ডার করছি, থাই স্যুপ নাকি খাইতেই হবে। পেটের অবস্থা খুব ভালো না, দেখা যায় কিছু করার পাইতেছি না। রোদটা না পড়লে পারে কোথাও বেরোতে ইচ্ছে করবে না, আমার ধারণা 5টা আগে রোদও পড়বে না। কনফিউজিং। সো চ্যাটজিপিটির কথা মতো দূরে কোথাও যায় নাই। আমি হচ্ছে পাতং বিচের আশেপাশে কোথাও একটা আছি, এবং বলছিল যে এখানে পাতং ভিউ পয়েন্ট নামে একটা জায়গা আছে, বাট বুঝতে পারতেছি না। আমি একটা জায়গায় বসে আছি যেখানে পাতং ভিউ পয়েন্ট দেখাচ্ছে সেইখানে, বাট এটা কোনোভাবেই পাতং সানসেট ভিউ পয়েন্ট বা পাতং ভিউ পয়েন্ট মনে হচ্ছে না, হয়তো অন্য একটা জায়গা আমি মিস করতেছি। আসলে ওইভাবে সূর্যের দিকে একদম মগ্ন হয়ে তাকিয়ে থাকাটা হচ্ছে না,
কিছু একটা দেখলেই অন্যরকম ছবি তুলতে ইচ্ছা করতেছে বা ভিডিও করতে ইচ্ছা করতেছে। কানেকশনটা হচ্ছে না, সে যেখানে হোক, বাড়ির কাছে হোক বা দূরে হোক, কানেকশনটা জরুরি। দেখি এবার হচ্ছে কিছুক্ষণ ভিডিও না করে একদম একদম ফোকাস 20 মিনিট একদম ফোকাস হয়ে তাকিয়ে থাকবো সমুদ্রের দিকে। যদি লজ্জা লাগবে যে আমি কখনো কক্সবাজারে এই কাজটা করি নাই, বাট তারপর করি, এখানে অন্তত যদি করা হয়। সন্ধ্যা প্রায় নেমে গেছে পাতং বিচে। অন্য বিচগুলোর সন্ধ্যা যেরকম লাগে সেরকমভাবেই, হয়তো একটু আদলটা আলাদা, হয়তো একটু হচ্ছে মানে কী বলবো, মানুষগুলো একটু ভিন্ন দেশের, সোকল ডেভেলপড অর কী বলবো, অনেক উন্নত দেশ থেকে আসা মানুষের ভিড়। এছাড়া আমার কাছে আলাদা কিছু মনে হচ্ছে না। অন্য সকল বিচে যেভাবে সন্ধ্যা নামে এখানেও একইভাবে সন্ধ্যা নামতেছে। হ্যাঁ, এটা কি খুব হতাশাগ্রস্ত কথা হয়ে গেল, বুঝতে পারতেছি না। এনিওয়ে, একটু পরে এখান থেকে চলে যাবো প্রপারলি সন্ধ্যা নেমে গেলে। টাটা আপাতত। শেষে একটা থাই রেস্টুরেন্টে হচ্ছে ডিনার করে ফেলছি 120 বাত দিয়ে। তো এইটাতেই হচ্ছে গত 2 বার আমি ডিনার করছি। খুবই কত 40 বাত দিয়ে হচ্ছে ডিনার করে ফেলা যায় চাইলে। যেটা হচ্ছে চিকেন রাইস একটা মিল আছে আই গেস। সো আজকে দেখি হোস্টেলে চলে আসছি। হোস্টেলে যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে তো শুয়ে পড়বো তাড়াতাড়ি। দেখা যাক কালকে আইল্যান্ড হপিংয়ে গিয়ে কী হয়। সকাল সকাল আসার কথা আনতে। অ্যালার্ম বাজতেছে। হ্যালো, গুড মর্নিং। আজকে আমার থাইল্যান্ডের 4র্থ দিন এবং শেষ দিন। সো এখন আমি হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। একটা গাড়ি এসে নিয়ে যাবে হচ্ছে আইল্যান্ড হপিং করার জন্য, যে ঘাটে যেতে হবে সেখানে। ফুকেটে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই হপিংটা করা, আইল্যান্ডগুলো দেখা। যদিও অনলাইনে অনেক ভালো লাগে, সচক্ষে কেমন লাগবে জানি না, সব দেখি কেমন লাগে। She just wanna bounce to it, baby, get your giddy on. Walk up to the stage with a drink like I'm Giveon, but I never came here to sing. 1 for now 20 minutes before boat. We need to balance the boat. We need to balance. বোটে ওঠানোর আগে ওরা একটা ট্রেনিংয়ের মতো নিচ্ছে আর কি, যে কী কী বিষয় ফলো করতে হবে বোটের উপরে। এবং এখানে মানে সকালে নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে, বুফে। অনেক বেশি কিছু না থাকলেও খারাপ না। সো একটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে কোনো এক্সট্রা কাপড় চোপড় নেই, কারণ সুইমিং করার ব্যবস্থা আছে, স্নর্কেলিং করার ব্যবস্থা আছে, ঠিক উচ্চারণ করলাম তো। এবং এই প্রশিক্ষণ বা ইনস্ট্রাকশন বেশ করা আছে, কঠিন কঠিন কথা বলতেছে। দেখি কি হয়। বামটা এত বেশি ছিল যে পানি এসে লাগছিল বাইরে থেকে। ফিফিতে এসে আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম এবং খুবই সুন্দর ছিল লাঞ্চটা। বুফে অনেক আইটেম। সো এই সুযোগে আমার অনেক থাই ডিশ টেস্ট করা হয়েছে। এটা প্যাকেজের আন্ডারেই। খাওয়ার পরে মনে হচ্ছে প্যাকেজটা আসলে উর্দি। আর একটা ইন্ডিয়ান ফুডও ছিল, খিচুড়ি আর আলুর দম ছিল, সেটাও একটু খাইছি। আর প্রথমবারের মতো থাইল্যান্ডে এসে চা খাচ্ছি।
দেখা যায় আশপাশটা ঘুরে দেখা যায় যদি কোনো সুন্দর কিছু থাকে তো ভিডিও করা বা ছবি তোলার জন্য। সো এই আইল্যান্ড হপিংয়ের মূল যে আকর্ষণটা আমার জন্য ছিল হচ্ছে এই মায়াবে, এবং এটা খুবই সুন্দর। আমি ইউটিউবে ফেসবুকে অনেকবার ছবি দেখছি, বাট সামনাসামনি এটা অবশ্যই ফিল করাটা আরও বেশি ভালো। এবং আমি একটু হতাশ হইনি, আমার একটা মনে ধারণা ছিল যে আমি হয়তো শেষ পর্যন্ত এসে ভালো লাগবে না আর, বাট এটার পরিবেশ সব কিছু অসাধারণ। বাট একটাই সমস্যা, অনেক মানুষ, এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমি ক্যামেরায় বেশি দেখার চেষ্টা করতেছি, বারবার ছবি নেওয়ার চেষ্টা করতেছি, ভিডিও নিচ্ছি, বাট নিজে যে একটু উপলব্ধি করা বা এক্সপিরিয়েন্স করা নিজ চোখে নিজ মনে, সেইটা খালি হচ্ছে না। সে সময় আছে আর মাত্র এখানে 5 মিনিটের মধ্যে হচ্ছে দেখে দৌড় দিতে হবে। সো স্যাড, এখানে প্রায় 1-2 দিন থাকতে পারলে সবচেয়ে ভালো হতো। থাই নামের একটা আইল্যান্ডে আমরা থেমেছি, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন এই প্যাকেজের। এরপরে সরাসরি আমরা ফুকেট চলে যাব। এই আইল্যান্ডটা অনেক ছোট্ট এবং সুন্দর, যদিও মায়াবের মতো ওরকম কিছু না, বাট সুন্দর আছে। অনেকে এখানে থেমেছেন, একটু চিল করছেন, খাওয়া দাওয়া করছেন, অনেক রেস্টুরেন্ট আছে। সো এটা লাস্ট। সো ওভারঅল মনে হয় এই প্যাকেজটা আসলে ওর্দি, মায়াবের জন্য বেশি করে ওর্দি। সো দেখা যাক আজকে সন্ধ্যার পরে, অনেক বাতাস আছে, দেখা যাক আজকে সন্ধ্যার পরে যদি ওল্ড টাউনটা যাওয়া যায়। কালকে তো একদমই হচ্ছে কোথাও যাওয়া হয় না, দেখা যাক পারা যায় কিনা। আইল্যান্ড হপিংয়ের যে গাড়িগুলো আমাদের পিক করেছিল হোস্টেল থেকে, সেই গাড়িগুলোই হচ্ছে ওল্ড টাউনের মাথায় নামাই দিছে। সো এই সুযোগে ওল্ড টাউনটা দেখা হয়ে গেল। আর এই ওল্ড টাউনটা 19 শতকে তৈরি হয়েছে যতটুকু আমি জানি আর কি, চ্যাটজিপিটি থেকে। এবং এটা অবশ্যই পর্তুগিজ একজন আর্কিটেকচার দ্বারা বানানো হয়েছিল। এবং চাইনিজ এবং পর্তুগিজ এই দুই জাতি যখন এখানে আবাসন করা শুরু করে ব্যবসায়িক কারণে এবং অন্যান্য কারণে, তখনই হচ্ছে ওল্ড টাউনের গোড়াপত্তন শুরু হয়। সো অনেক সুন্দর, বাট এর আগের কোচির থেকে কিছুটা আমার এক্সপেকটেশন মিট করতে পারে না আর কি। সো ওল্ড টাউনে একটা প্যারা খেয়ে গেছি, সেটা হচ্ছে এখন নাকি বাস চলা বন্ধ হয়ে গেছে সন্ধ্যার পরে। আর আমি যে বাইক ডাকবো সেটার জন্য আমার ইন্টারনেট হঠাৎ করে কাজ করছে না, জিপি রোমিং করা, আমি বুঝলাম না কেন এরকম হলো। সো এটা আবার ট্যাক্সি ভাড়া করলে এটা নিশ্চিত 1000 বাতের বেশি খরচ পড়বে। সো কোনো একটা ওয়ে আউট বের করতে হবে, কোথাও একটা ওয়াইফাই নিয়ে হয়তো বাইক ডাকা যেতে পারে। আর দেখি আগে বাসটা হচ্ছে চলে কিনা। কালকে রাতে ওল্ড টাউনে হচ্ছে অবশেষে একজন সেলসম্যান একটা দোকানের, সে তার ফোন দিয়ে একটা গ্র্যাব বাইক ডেকে দেয়, সেটা করে হচ্ছে হোস্টেলে চলে আসি। এখন পরের দিন সকাল আমি হোস্টেল থেকে চেক আউট করবো এবং আমার থাইল্যান্ডের পর্বটাও শেষ। ভিডিওটা আসলে একদম নিজের জন্য, নিজের মেমোরির জন্য বানানো, বাট তারপরেও যদি এডিট করে কোনোভাবে আমি এটা আপলোড করি এবং আপনি দেখেন পুরোটা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি এখান থেকে সিঙ্গাপুর চলে যাবো, সেখানে মাত্র 24 ঘন্টা থাকবো, সেটাও দেখতে পারেন ভিডিও যদি আমি বানাই আর কি, এবং সেটার লিঙ্ক যদি কোথাও উপরে নিচে কোথাও একটা দেখানো যায়। সো ওকে, টাটা, বাই, থ্যাংক ইউ।